নমস্কার ছাত্রছাত্রীরা, টেট পেপার 2 রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস ওয়াইজ অধ্যায়ভিত্তিক ক্লাসের আজকের পর্ব হচ্ছে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আমি তোমাদের সামনে ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে সমস্ত ধরনের প্রশ্ন আলোচনা করব। তো আজকের পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বর্ণনা করা হয়েছে কোন অধ্যায়ে? কোন অধ্যায়ে ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সংবিধানে, এই মৌলিক অধিকার বর্ণনা করা হয়েছে? তো আমরা জানি যে ভারতীয় সংবিধানে পার্ট রয়েছে কয়টা? 25টি পার্ট রয়েছে। তো এই 25টি পার্টের মধ্যে তৃতীয় পার্টের পার্ট নাম্বার 3 তৃতীয় অংশে নাগরিকদের মৌলিক অধিকার বর্ণনা করা হয়েছে। তো কত নম্বর পার্টে? পার্ট 3তে। কত নম্বর অংশে? তৃতীয় অংশে। পার্ট 3 তৃতীয় অংশে ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে। কত নম্বর ধারায়? 12 থেকে 35 নং ধারায় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে। তো এটা ছিল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কত নম্বর পার্টে অন্তর্ভুক্ত রয়েছে? পার্ট 3তে। এরপর অন্যভাবে আসতে পারে যে কোন অংশে, পার্ট 3-র কোন অংশে? তৃতীয় অংশে। কত নম্বর ধারায়? 12 থেকে 35 নং ধারায় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বর্ণিত আছে। তো পরের প্রশ্ন, মূল ভারতীয় সংবিধানে কয় প্রকার মৌলিক অধিকার বর্ণিত আছে? আমরা জানি যে ভারতের যে সংবিধান রয়েছে, এই সংবিধানে যে নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে, তো বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। কিন্তু মূল যে ভারতীয় সংবিধান রয়েছে সেই সংবিধানে 7 প্রকার মৌলিক অধিকার বর্ণিত ছিল। তো 7 প্রকারের মধ্যে এক প্রকার 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তাকে মৌলিক অধিকারের থেকে বঞ্চিত করা হয়েছে। তো সেই অধিকারটি কি? সম্পত্তির অধিকার। তো সম্পত্তির অধিকারকে 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তো এটা ছিল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মূল ভারতীয় সংবিধানে নাগরিকদের কয়টি মৌলিক অধিকার ছিল? 7টি। বর্তমানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? 6টি। তো কোন মৌলিক অধিকারটি সংবিধান সংশোধন করে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে কত সালে? 1978 সালে। কততম সংবিধান সংশোধনীতে? 44তম সংবিধান সংশোধনীতে। 44তম সংবিধান সংশোধনীতে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে সম্পত্তির অধিকার বর্ণিত আছে কত নম্বর ধারায়? সম্পত্তির অধিকার মানে লিগ্যাল রাইটস বলে আমরা জানি। তো এই সম্পত্তির অধিকারকে কত নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে ভারতীয় সংবিধানে? 300A ধারায়। 300A ধারায় লিগ্যাল রাইটস বা সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানে বর্ণিত আছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে? সাম্যের অধিকার মানে রাইট টু ইকুয়ালিটি। তো রাইট টু ইকুয়ালিটি কত নম্বর ধারায় বর্ণিত আছে? 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে। কত নম্বর অধ্যায়ে? তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে পার্ট 3 তৃতীয় অধ্যায়ে সাম্যের অধিকার বর্ণিত আছে। কত নম্বর ধারায়? 14 থেকে 18 নম্বর ধারায়। 14 থেকে 18 নম্বর ধারায় পার্ট 3 তৃতীয় অধ্যায়ে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার বর্ণিত আছে। তো প্রশ্নটা ছিল এখানে, ভারতীয় সংবিধানের কত নং ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে? 14 থেকে 18 নং ধারায়। ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ের 14 থেকে 18 নং ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে। পরের প্রশ্ন, ইকুয়ালিটি বিফোর দ্য ল, দ্য ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে সমতা, এই কথাটি সংবিধানের কত নং ধারায় বর্ণিত আছে? 14 নং ধারায়। সংবিধানের 14 নং ধারায় আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ ইকুয়ালিটি বিফোর দ্য ল, দ্য ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, এই মন্তব্যটি বর্ণিত আছে। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আইনের দৃষ্টিতে সমতা কত নম্বর ধারায় লিপিবদ্ধ? 14 নম্বর ধারায়। পরীক্ষায় আসতেই পারে। পরের প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? 23 থেকে 24 নং অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানে বর্ণনা করা হয়েছে। তো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, স্বাধীনতার অধিকার সংবিধানের কত নং ধারায় বর্ণিত আছে? স্বাধীনতার অধিকার মানে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম ভারতীয় সংবিধানের 19 থেকে 22 নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে।
তো স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে? 19 থেকে 22 নং ধারায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এইগুলা, সবগুলি প্রশ্নই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসের পরের প্রশ্ন, বিনা বেতনে বেকার খাটানো, অর্থাৎ যাকে আমরা বলি যে বিনা পারিশ্রমে কাজ করানো। তো এই যে কথাটি, এই কথাটি সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? 23 নম্বর ধারায়। 23 নম্বর ধারায় বিনা বেতনে বেকার খাটানো এই কথাটি বর্ণনা করা হয়েছে। কত নম্বর ধারায়? 23 নম্বর ধারায়। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরের প্রশ্ন, 14 বছরের কম বয়সী শিশুদের কারখানায় কাজে লাগানো নিষিদ্ধ, সংবিধানে কত নম্বর ধারায় বর্ণিত আছে? 24 নং ধারায়। তো 14 বছরের নিচে যে কম বয়সী শিশুরা হয়েছে তাদেরকে কারখানায় বা কোনো জায়গায় কাজ করা নিষিদ্ধ, এই কথাটি একটা গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু। তো কত নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে? 24 নং ধারায়। 24 নং ধারায় 14 বছরের কম বয়সী শিশুদের কারখানায় কাজে লাগানো নিষিদ্ধ, এই কথাটি মন্তব্য করা হয়েছে। পরের প্রশ্ন, ধর্মের স্বাধীনতার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে? ধর্মের স্বাধীনতার অধিকার সংবিধানের 25 থেকে 28 নং ধারায় লিপিবদ্ধ আছে। ধর্মের স্বাধীনতা মানে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, যাকে আমরা জানি। তো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যা সংবিধানের 25 থেকে 18 নং ধারায় লিপিবদ্ধ আছে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় আদেশ, লেখ ও নির্দেশ জারি করতে পারে? আমরা জানি যে ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট কিন্তু আদেশ, লেখ ও নির্দেশ জারি করতে পারে। তো কত নম্বর ধারায়? 32 নম্বর ধারায়। এই 32 নম্বর ধারায় ভারতের যে সর্বোচ্চ ন্যায় আদালত সুপ্রিম কোর্ট আদেশ, লেখ ও নির্দেশ জারি করতে পারে। পরের প্রশ্ন, তো আমরা কি জানি রাজ্যের সর্বোচ্চ আদালত কি? যে কোনো অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। তো এই হাইকোর্ট কত নম্বর ধারায় আদেশ, লেখ ও নির্দেশ জারি করতে পারে? কত নম্বর ধারায়? 226 নম্বর ধারায় হাইকোর্ট আদেশ, লেখ ও নির্দেশ জারি করতে পারে। তো রাজ্যের বা কোনো অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা যায়। আজকের পরের প্রশ্ন, তো পরের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কি? শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করেছে কত সালে বা কোন অধ্যায়ে? শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো কত নম্বর ধারায়? 21A ধারায়। 21A ধারায় শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে শিক্ষার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে? কত নম্বর ধারায়? 21A ধারায়। এরপরের প্রশ্ন হচ্ছে শিক্ষার অধিকারকে সংবিধানের কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে? এর তো বললাম। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে লিপিবদ্ধ করা হয়েছে? 86তম সংশোধন মাধ্যমে। 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের কত নং ধারাকে হৃদয় ও আত্মা হিসেবে অভিহিত করেন? তো ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমরা সংবিধান রচয়িতা হিসেবে জানি, তিনি সংবিধানের কত নম্বর ধারাকে হৃদয় ও আত্মা বলে অভিহিত করেন? 32 নং ধারাকে। ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের 32 নং ধারাকে হৃদয় ও আত্মা বলে অভিহিত করেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, অনেক 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আজকের পরের প্রশ্ন, অস্পৃশ্যতার বিলোপ সাধন করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? তো অস্পৃশ্যতার বিলোপ সাধন করা হয়েছে কত নম্বর ধারায়? 17 নম্বর ধারায়। আনটাচেবিলিটি অ্যাক্ট 1955। তো এই সনে অস্পৃশ্যতার বিলোপ সাধন করা হয়েছে কত নম্বর ধারায়? সংবিধানের 17 নম্বর ধারায়। প্রিয় টেট ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালের টেট পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা আমি করছি। তো আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার এই ক্লাসটা দেখবে, শিখবে, জানবে এবং পড়বে। তো আশা রাখি তোমরা এই ক্লাসগুলি থেকে খুবই উপকৃত হবে এবং
সাকসেস হবে। আমি বিভিন্ন জায়গা থেকে এই তথ্যগুলি সংগ্রহ করে সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার ভিত্তিক তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো এই জন্যই আমি ক্লাসগুলি তোমাদের হেল্পের জন্য, সাহায্যের জন্য আমি প্রতিনিয়ত রেগুলার ক্লাস দিয়ে যাচ্ছি তোমাদের সিলেবাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, যাতে তোমরা কিছুটা হলেও উপকৃত হও। এই জন্যই আমি ক্লাসগুলো তৈরি করছি। তো অবশ্যই তোমরা আমার এই ক্লাসগুলোকে শেয়ার করবে আর অন্যদের মধ্যে ছড়িয়ে দেবে। আজকের পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংবিধানের কত নং ধারায় বর্ণিত আছে? কত নং ধারায়? 36 থেকে 51 নং ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বর্ণিত আছে। তো কত নম্বর ধারায়? 36 থেকে 51 নম্বর ধারায়। তো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংবিধানের কত নম্বর পার্টে অন্তর্ভুক্ত আছে? পার্ট 4-এ। পার্ট 4-এ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি বর্ণিত আছে, পার্ট 4-এর 36 থেকে 51 নং ধারায়। তো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলতে আমরা বুঝি যা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ভারতীয় সংবিধানের পার্ট 4-এর 36 থেকে 51 নং ধারায় বর্ণিত আছে। এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সংবিধানের কত নম্বর পার্টে অন্তর্ভুক্ত আছে? পার্ট 4। এরপরে যদি অন্যভাবে আসে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে? 36 থেকে 51 নম্বর ধারায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পরের প্রশ্ন, কত নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখা হয়েছে? তো আমরা জানি যে ভারতের যে বিচার বিভাগ রয়েছে, এই বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখা হয়েছে সংবিধানের একটা ধারার মাধ্যমে, অ্যাক্ট 50। এই ধারার মাধ্যমে শাসন বিভাগকে বিচার বিভাগ থেকে মুক্ত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পরের প্রশ্ন, একই কাজে নারী পুরুষের সমবেতন সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে? তো আমরা জানি যে একই কাজে নারী ও পুরুষ সমান বেতন পাবেন বা সমান পারিশ্রমিক পাবেন, এই মন্তব্যটি সংবিধানের কত নম্বর ধারায় করা হয়েছে? অ্যাক্ট 39-এ। তো 39 নম্বর ধারায় নারী পুরুষের সমবেতন এই কথাটি উল্লেখ করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক। পরের প্রশ্ন, সমস্ত নাগরিকদের জন্য অনুরূপ আইন ব্যবস্থা গ্রহণ করা হয় কত নম্বর ধারায়? কত নম্বর ধারায় অনুরূপ আইন ব্যবস্থা গ্রহণ করা হয়? অ্যাক্ট 44। 44 নম্বর ধারায় সমস্ত নাগরিকের জন্য অনুরূপ আইন ব্যবস্থা গ্রহণ করা হয়। তো পরের প্রশ্ন হচ্ছে, মূল ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য ছিল? তো আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে, এই সংবিধানে মৌলিক অধিকারের পাশাপাশি মৌলিক কর্তব্য কিন্তু লিপিবদ্ধ ছিল। তো মূল ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য ছিল? 10টি মৌলিক কর্তব্য ছিল। তো বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য হচ্ছে 11টি। তো মূল সংবিধানে ছিল 10টি, বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা করা হয়েছে 11টি। তো কোন মৌলিক কর্তব্যটি সংযোজন করা হয়েছে? সেটি হচ্ছে 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। এই 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে শিক্ষাদানের যে ব্যবস্থা, এটাকে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো 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 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে সংবিধানের কত সালের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত করা হয়? 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে 2002 সালের 86তম সংবিধান সংশোধনের ফলে ভারতের মৌলিক কর্তব্যের সংখ্যা দাঁড়ায় 10 থেকে বেড়ে 11। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারে যে বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি ভারতের নাগরিকদের? 11টি। তো মূল সংবিধানে ছিল 10টি। তো কোন মৌলিক কর্তব্যটি নতুন সংযোজন করা হয়েছে ভারতীয় সংবিধানে? 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে শিক্ষাদান। কত সালের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংখ্যা করা হয়েছে 11। তো পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য কথাটি যুক্ত করা হয়েছে? ভারতের সংবিধানে যে মৌলিক কর্তব্য রয়েছে, এই মৌলিক কর্তব্য কথাটি যুক্ত করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে
মৌলিক কর্তব্য কথাটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। তো তো মূল সংবিধানের কত নম্বর পার্টে মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে? পার্ট 4A। পার্ট 4A 10টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ হয়, কিন্তু বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। তো এটাও আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে মৌলিক কর্তব্য কথাটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত সালে? 1976 সালে। কত নম্বর পার্টে? পার্ট 4A। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সবগুলি প্রশ্নই কিন্তু রিলেটেড। তো আমি চেষ্টা করেছি সবগুলি প্রশ্নকে সাজিয়ে সুন্দরভাবে তুলে ধরার, যাতে তোমাদের পড়তে শিখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। তো আশা করি ক্লাসগুলো থেকে তোমরা খুবই উপকৃত হবে। পরের প্রশ্ন, কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য সংযুক্ত হয়? তো আমরা আগের প্রশ্নে পড়েছিলাম মৌলিক কর্তব্য কথাটি সংযুক্ত করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য সংযুক্ত হয়? স্বর্ণ সিং বা শরণ সিং কমিটির সুপারিশে। স্বর্ণ সিং বা শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কথাটি সংযোজিত হয়। স্বর্ণ সিং বা শরণ সিং কমিটির সুপারিশে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বর্ণিত আছে? আমরা জানি যে ভারতে এক ধরনের শাসন ব্যবস্থা রয়েছে যা সংসদীয় শাসন ব্যবস্থা নামে পরিচিত। এর মধ্যে রাজ্যসমূহেও সরকার থাকবে, কেন্দ্রীয় সরকার থাকবে। তো কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা রয়েছে তা কত নম্বর পার্টে অন্তর্ভুক্ত আছে? পার্ট 5A। ভারতীয় সংবিধানের যে 25টি পার্ট রয়েছে, এই 25টি পার্টের মধ্যে পার্ট 5A কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বর্ণনা করা হয়েছে। তো এই পার্টে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সমস্ত প্রসেসটা লিপিবদ্ধ আছে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কত নম্বর পার্টে অন্তর্ভুক্ত? পার্ট 5A। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন আছে? তো আমরা জানি যে ভারতের প্রধান নাগরিক বা প্রথম নাগরিক যিনি, তিনি হলেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি। তো এই রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে? সংবিধানের 53 ও 54 নং ধারায় ভারতের মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন প্রথা লিপিবদ্ধ আছে। তো এই রাষ্ট্রপতি নিয়ে আরও কতগুলি ইম্পর্টেন্ট নোটস তোমাদের সামনে তুলে ধরলাম। তো রাষ্ট্রপতি নির্বাচনের বয়স কত? 35 বছর। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হয়ে দাঁড়াতে চায়, তবে তার বয়স হতে হবে বা যোগ্যতা হতে হবে বয়স 35 বছর। 35 বছর হলেই তবে তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য দাঁড়াতে পারেন। পরের পয়েন্ট, রাষ্ট্রপতির কার্যকালের মোট সময় কত বছর? 5 বছর। অর্থাৎ রাষ্ট্রপতি মোট 5 বছরের কার্যকালের জন্য তিনি এই পদে নির্বাচিত হন। তো ভারতের যে রাষ্ট্রপতি নির্বাচন প্রথাও রয়েছে, এই নির্বাচন প্রথা যেমন রয়েছে তেমনি তাকে পদত্যাগেরও একটা প্রথা রয়েছে। তো ভারতের রাষ্ট্রপতিকে কোন পদ্ধতির মাধ্যমে পদত্যাগ করা যায় বা পদচ্যুত করা যায়? ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদত্যাগ করানো যায়। তো ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যায়। অর্থাৎ রাষ্ট্রপতি যেমন নির্বাচন করানো যায় তেমনি তাকে পদত্যাগও করানো যায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো আজকের পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ইমপিচমেন্ট পদ্ধতির উল্লেখ আছে? তো রাষ্ট্রপতি যে পদত্যাগের যে পদ্ধতি ইমপিচমেন্ট, এই পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে? সংবিধানের 61 নং ধারায়। সংবিধানের 61 নং ধারায় রাষ্ট্রপতির পদত্যাগের যে পদ্ধতি ইমপিচমেন্ট, এটা লিপিবদ্ধ আছে। তো পরের পয়েন্ট, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, যে ইমপিচমেন্ট সংবিধানে কত নং ধারায় লিপিবদ্ধ? 61 নং ধারায়। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংবিধানে কত নং ধারায় আছে? 53 ও 54 নং ধারায়। রাষ্ট্রপতি নির্বাচনের বয়স কত? 35 বছর। কার্যকালের মোট সময় কত? 5 বছর। পদত্যাগ করানো যায় ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। এগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এরপর পরের স্লাইড, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। আর ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু
ভারতের বর্তমান রাষ্ট্রপতি। আর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। আর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, আর ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন, মৌলিক অধিকারগুলিকে স্থগিত রাখার জন্য কে নির্দেশ দেন? মৌলিক অধিকারগুলিকে স্থগিত রাখার জন্য রাষ্ট্রপতি পরামর্শ দেন। তিনি কার পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেন? তিনি মন্ত্রিসভার পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন। তো কার পরামর্শক্রমে? মন্ত্রিসভার পরামর্শক্রমে। কে নির্দেশ দেন? রাষ্ট্রপতি। কী নির্দেশ দেন? মৌলিক অধিকারগুলিকে স্থগিত রাখার। এটা ছিল আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান পদে আসীন থাকেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনার সময় কোন বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত ছিল না? তো এটা আমি আগে আলোচনা করেছিলাম যে মৌলিক কর্তব্য কিন্তু ভারতের সংবিধান রচনার সময় ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত ছিল না। এটি পরে অন্তর্ভুক্ত করা হয়। কত সালে? এটা আমি আলোচনা করেছিলাম। তো সংবিধানে কত নম্বর ধারায় কত সালে মৌলিক কর্তব্য সংযুক্ত করা হয়? 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। কত নম্বর পার্টে? পার্ট 4-এ। কয়টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? 10টি। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পরের প্রশ্ন, কোনটি আইনি অধিকার তবে মৌলিক অধিকার নয়? তো আইনি অধিকার কিন্তু মৌলিক অধিকার নয়, সম্পত্তির অধিকার কিন্তু আগে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত ছিল, পরে কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটি আইনি অধিকার। সম্পত্তির অধিকার কত নম্বর ধারায় অন্তর্ভুক্ত আছে? 300A দ্বারাই সম্পত্তির অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরকে আলাদা করা হয়েছে? আর্টিকেল 370 ধারায়। আর্টিকেল 370 ধারায় জম্মু ও কাশ্মীরকে আলাদা করা হয়েছে। তবে আরেকটা ইম্পর্টেন্ট নোট, 5ই আগস্ট 2019 সালে এই 370 ধারা বাতিল করা হয়। এই 370 ধারা কবে বাতিল করা হয়? 5ই আগস্ট 2019 সালে 370 ধারা বাতিল করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো আর্টিকেল কিন্তু 370 ধারায় জম্মু কাশ্মীরের কি আলাদা করা হয়েছে। তো এই ধারা কিন্তু আবার বাতিলও করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জিরো আওয়ার কি? জিরো আওয়ার হচ্ছে সংসদে যখন অধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় তখন তাকে জিরো আওয়ার বলে। তো জিরো আওয়ার কি? সংসদে যখন অধিক গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় তখন তাকে জিরো আওয়ার বলে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জিরো আওয়ার কত সালে অন্তর্ভুক্ত করা হয়? 1962 সালে তা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে? তিনি কেন্দ্র ও রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের আইনসভার নির্বাচিত যে সদস্য রয়েছে তাদের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরের প্রশ্ন, ভারতের যে অর্থ কমিশন রয়েছে এই অর্থ কমিশনের সভাপতি কে নিয়োগ করেন? ভারতের যে রাষ্ট্রপতি রয়েছে তিনি অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? 35A ধারা যে রয়েছে এটি জম্মু কাশ্মীর রাজ্যের সাথে সম্পর্কযুক্ত। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? জম্মু ও কাশ্মীর রাজ্যের সাথে 35A ধারা সম্পর্কযুক্ত। তো পরের প্রশ্ন, আজ পর্যন্ত ভারতে জাতীয় জরুরি অবস্থা কতবার ঘোষিত হয়? আজ পর্যন্ত ভারতে জাতীয় জরুরি অবস্থা 3বার ঘোষিত হয়। কয়বার? 3বার।
1962 সালে ভারত চীন যুদ্ধের সময় একবার জাতীয় অবস্থা ঘোষিত হয়। আবার 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়। সর্বশেষ 1975 সালে প্রথমবার দেশে যখন আভ্যন্তরীণ সংকটপূর্ণ অবস্থা সৃষ্টি হয় তখন জাতীয় জরুরি অবস্থা জারি হয়। অর্থাৎ মোট 3বার, 1962 সালে একবার ভারত চীন যুদ্ধের সময়, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবং 1975 সালে দেশের আভ্যন্তরীণ সংকটপূর্ণ অবস্থার জন্য। এই 3বার মোট ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়। ভারতীয় সংবিধানে 3 প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে। একটি হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, আরেকটি আর্থিক জরুরি অবস্থা, আরেকটি হচ্ছে সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা। তো এটা রাজ্যসমূহে জারি করা হয়। তো এই 3 প্রকার জরুরি অবস্থা ভারতের সংবিধানে বলবৎ রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার সময় রাষ্ট্রপতি কার সঙ্গে পরামর্শ করেন? জাতীয় জরুরি অবস্থা ঘোষণার সময় রাষ্ট্রপতি ক্যাবিনেটের সঙ্গে পরামর্শ করেন। তিনি ক্যাবিনেটের পরামর্শে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেক গুরুত্ব প্রশ্ন। জাতীয় জরুরি অবস্থা মোট কয়বার জারি হয়? 3বার। কত সালে? 1962, 71 এবং 1975 সালে। এই 3বার মোট জাতীয় জরুরি অবস্থা জারি হয়। তো কার সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন? রাষ্ট্রপতি ক্যাবিনেটের পরামর্শে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে? সংবিধানের 352 নম্বর ধারায় 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা উল্লেখ আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এভাবে আসতে পারে যে 352 নম্বর ধারায় ভারতীয় সংবিধানে কি উল্লেখ আছে? তখন কিন্তু তোমরা আনসার করবে যে জাতীয় জরুরি অবস্থা উল্লেখ আছে। তো পরের প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থা। তো আর্থিক জরুরি অবস্থা ভারতের সংবিধানের আর একটা জরুরি অবস্থা। সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? 360 নং ধারায়। 360 নং ধারায় সংবিধানে আর্থিক জরুরি অবস্থা উল্লেখ আছে। 360 নং ধারায় আর্থিক জরুরি অবস্থার উল্লেখ আছে। তবে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু একটা, যে আর্থিক জরুরি অবস্থা ভারতে একবারও জারি করা হয়নি। আজ পর্যন্ত ভারতে একবারও আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি। মোস্ট ইম্পর্টেন্ট নোটস কিন্তু এটা, অনেক ইম্পর্টেন্ট নোটস। তো পরের প্রশ্ন, রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা সংবিধানের কত নং ধারায় লিপিবদ্ধ আছে? 356 নং ধারায়। 356 নং ধারায় রাজ্যসমূহের শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থার উল্লেখ আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জাতীয় জরুরি অবস্থা উল্লেখ আছে 352 নং ধারায়, আর্থিক জরুরি অবস্থার উল্লেখ আছে 360 নং ধারায়, আর শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থার উল্লেখ আছে 356 নম্বর ধারায়। তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকের প্রশ্ন। তো আজকের যতগুলি প্রশ্ন বললাম সবগুলি কিন্তু ভারতের সংবিধানের ওপর। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট। তো প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা প্রশ্নগুলি পড়বে। আমি যেভাবে ক্লাসগুলি দিচ্ছি তোমরা পুরো ক্লাসগুলোকে কপি করে নাও। কপি করে সেম টু সেম লিখে তারপর শিখো, রিভিশন দাও। এইভাবে তোমরা এগিয়ে যাও। আশা করি এখান থেকে প্রশ্ন পরীক্ষা কমন পড়বেই প্রশ্ন। এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো এই ক্লাসে আমি যতটুকু পারেছি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ক্লাসে ছিল তোমাদের ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, তারপর সুপ্রিম কোর্টের কিছু প্রশ্ন ছিল, তারপর ছিল তোমাদের বিভিন্ন ধারা ছিল, যেমন রাইট টু ফ্রিডম, রাইট টু রিলিজিয়ন, তারপর সংবিধানের আত্মা ও হৃদয় বলে কোন ধারাকে অভিহিত করেছেন আম্বেদকর, অস্পৃশ্যতার বিলুপ সাধন করা হয়েছে কত সালে, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে মুক্ত রাখা হয়েছে কত নম্বর ধারায়, তারপর সমকাজে সমবেদনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়, তারপর শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে কত নম্বর ধারায়, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এই ছিল আজকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকই ইম্পর্টেন্ট। এরপরে এইরকম সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন পেতে তোমরা ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট চ্যানেলটিকে ফলো করে পাশে থাকো। এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য 2025 সালে টেট পরীক্ষাকে সামনে রেখে প্রতিনিয়ত ক্লাস আপলোড করা হবে।
যেগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই বলে আমি আজকের ভিডিওটা বা ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল তোমাদের।